ডেবিট ক্রেডিটের খেলা শেষ। আর কখনো ডেবিট ক্রেডিট নিয়ে ঝামেলায় পড়া লাগবে না। ডেবিট ক্রেডিটের খেলা শেষ। আজকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির ডেবিট ক্রেডিটের সম্পূর্ণ অধ্যায়টা আমরা আজকে কভার করার চেষ্টা করব। আজকে আমাদের শেষ হয়ে যাবে ডেবিট ক্রেডিট। আজকের এই ক্লাসটা করলে আমাদের মনে হয় না ডেবিট ক্রেডিট সম্পর্কিত কোনো বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে। তাহলে আজকে আমরা শুরুতেই প্রথম একটা এন্ট্রি দেখি। জানুয়ারি 1 তারিখ নগদ 5 লাখ টাকা, 75,000 টাকার আসবাবপত্র এবং 55,000 টাকা ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র শুরু করা হলো। তাহলে আমরা একটা একটা করে দেখব। আমরা এখান থেকে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এগুলো এত কিছু ঝামেলা করার দরকার না, আমরা বিশেষ কিছু দেখব। যেমন আমরা শুরুতেই পড়ছিলাম সকল ধরনের সম্পদ ডেবিট পাশে। সকল ধরনের সম্পদ ডেবিট পাশে হয়। নগদ টাকা এটি একটি চলতি সম্পদ, তাহলে আমরা নগদ টাকাটা ডেবিট পাশে রাখবো। আসবাবপত্র একটি স্থায়ী সম্পদ, এটা ডেবিট পাশে রাখবো। আমরা পড়েছিলাম গত ক্লাসে যে মূলধন, দায় এবং আয় এগুলো ক্রেডিট পাশে হয়। তো ব্যাংক ঋণটা এখানে দায়ের অন্তর্ভুক্ত, তাই আমরা ব্যাংক ঋণটাকে রাখবো ক্রেডিট পাশে। তাহলে আমরা শুরুতেই দেখি 1 তারিখের যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি, প্রথম অঙ্কটা আমরা এখন একটু রাফ আকারে দেখব, পরবর্তী অঙ্কটা আমরা ঘর করে করব। তাহলে জানুয়ারির 1 তারিখে নগদ 5 লাখ টাকা, আসবাবপত্র আছে 75,000 টাকা এবং ঋণ আছে, ব্যাংক ঋণ আছে 55,000 টাকা। ওকে, তাহলে আমরা নগদ হচ্ছে সম্পদ, নগদ নিয়ে ব্যবসা শুরু করছি, তাহলে এখানে নগদ হচ্ছে সম্পদ, সম্পদটা আমরা জানি ডেবিট পাশে হয়। আসবাবপত্র একটি স্থায়ী সম্পদ, আসবাবপত্র হবে ডেবিট পাশে এবং ঋণটা হচ্ছে দায়, দায় হবে ক্রেডিট পাশে। তাহলে এখন আমাদের সম্পদটা কত আসছে? 5,75,000 টাকা, যেহেতু এগুলো নিয়ে আমরা ব্যবসা শুরু করছি, তাহলে এগুলো সবগুলোই ব্যবসায়ের মূলধন হিসেবে অন্তর্ভুক্ত। আর যেহেতু ব্যবসার মূলধন হিসেবে অন্তর্ভুক্ত, আমরা আগেই জানি মূলধন, দায় এই ক্রেডিট পাশে, তাহলে মূলধনটা এখানে ক্রেডিট পাশে হয়ে থাকবে। তাহলে এখানে বাকিগুলো আমরা লিখব মূলধন। তাহলে আমরা যদি একটু হিসাব করি, 5,75,000 টাকা থেকে যদি 55,000 চলে যায়, তাহলে এখান থেকে 5,20,000 টাকা হচ্ছে আমাদের মূলধন। মূলধন ক্রেডিট পাশে 5,20,000 টাকা। নগদ, আসবাবপত্র এগুলো আমাদের সম্পদ হিসাবে ঢুকছে। ঋণ এটা দায়, আর এখানে মূলধন। যেহেতু সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, ডেবিট ক্রেডিট পাশে উভয় সমান হতে হবে। ডেবিট এবং ক্রেডিট মিলে হয়েছে 5,75,000 টাকা এবং দুইটা ডেবিট নিয়ে হয়েছে 5,75,000 টাকা, তাহলে দুইটা ক্রেডিট নিয়ে হবে 5,75,000 টাকা। আমরা এটা ছকে করলে এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জানুয়ারি 2 আমরা দেখি এবার। জানুয়ারি 2 বলা আছে অফিস ভাড়া পরিশোধ। আমরা জানি ভাড়া যখন পরিশোধ করি আমরা, তাহলে আমরা কী করি? ভাড়া পরিশোধ যখন করি তাহলে আমাদের নগদ অর্থ থেকে সেটা কমে যায়। আর সম্পদ যখন কমে যায় তাহলে কি হয়? সম্পদ যখন কমে যায় তখন সম্পদটা ক্রেডিট হয়ে যায়। সম্পদ যদি কমে যায় ক্রেডিট হয়, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়। এখানে মূলধন আকারে সম্পদ আসছে, তাই মূলধনটা ডেবিট বাড়ছে। আর যেহেতু সম্পদটা ক্রেডিট বা কমে যাচ্ছে, তাহলে সেটা হবে ক্রেডিট পাশে। তাহলে আমরা আগে নগদটা লিখে ফেলি। নগদ নগদ হচ্ছে 22,000 টাকা, এটা হবে ক্রেডিট পাশে। আর এটা কি হিসাবে আমরা দিয়েছি? এটা ভাড়া হিসাবে, তাহলে ভাড়া হিসাব হবে ডেবিট পাশে। 22,000 টাকা ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি এগুলো হিসাবগুলো লিখি না, আমরা জাস্ট শুধু বোঝার জন্য নামগুলো লিখছি। তারপরে জানুয়ারি 10 তারিখ আছে কাগজ ক্রয় করা হলো। কাগজ যেহেতু ক্রয় করা হয়েছে 5,000 টাকা, আমরা জানি ক্রয় হলে ব্যয় হয়, তাহলে এদিকে আমরা কি করব? ক্রয় হিসাব, আমরা জানি ক্রয় হিসাব ডেবিট, তাহলে নগদান হিসাব ক্রেডিট। যেহেতু কাগজটা ক্রয় করছি, নগদে ক্রয় করছি, নগদে বলা নাই এখানে, কিন্তু এখানে কোনো পাওনাদারের নাম উল্লেখ করা নাই, তার মানে আমরা ধরে নিব এটা নগদে ক্রয়। যেহেতু কাগজ ক্রয় করেছে, আমরা জানি ক্রয় হিসাব ডেবিট, তাহলে আমরা এখানে লিখব ক্রয় হিসাব, এদিকে লিখতে পারি ডেবিট। টাকার অঙ্ক হচ্ছে এখানে 5,000 টাকা, আর এখানে লিখব নগদান হিসাব 5,000 টাকা, তাও ক্রেডিট পাশে। আমাদের সকল লেনদেনে ডেবিট ক্রেডিট সেম হইতে হবে। কেন সেম হইতে হবে? কারণ নগদ আমরা যখন হিসাবটা করি, তখন নগদ একটা কিছু টাকার, মনে করেন এই যে এখানে যে লেখা আছে 5,000 টাকার পণ্য আমরা ক্রয় করলাম, কাগজ ক্রয় করলাম, তাহলে কাগজটা আমাদের কাছে আসছে, এটা আমরা ক্রয় করছি, এই জন্য কাগজটা আসছে, নগদ টাকাটা চলে গেছে। কিছু আসলে তো কিছু যেতে হবে, গিভ অ্যান্ড টেক। কিছু দিলে আমরা তাহলে কিছু নিব, কিছু নিলে কিছু দিব। তাহলে এখানে আমরা কাগজটা নিচ্ছি 5,000 টাকা, নগদ তো টাকা দিতে হবে 5,000 টাকা, কেউ তো আমাদেরকে কোনো কিছু এমনিতেই ফ্রিতে দিবে না, তাই সবসময় ডেবিট এবং ক্রেডিট সমান হয়।
তারপরে আমরা দেখি জানুয়ারি 12-তে দেওয়া আছে কম্পিউটার মেরামত করা হলো। জানুয়ারি 12-তে দেওয়া আছে কম্পিউটার মেরামত। তাহলে মেরামত করলে কি হবে? সার্ভিসিং করলে, মেরামত করলে এটা খরচ হয়। কম্পিউটার মেরামত করা হলো 32,000 টাকা, তাহলে এটা একটা খরচ। তাহলে আমরা লিখব মেরামত খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মেরামত খরচ হিসাব ডেবিট, ডেবিট কত টাকা? 32,000 টাকা। এবং নগদ যেহেতু আমরা খরচ করেছি, তাহলে ওরা তো আমাদেরকে আর ফ্রিতে কাজটা করে দিবে না। আমরা যেহেতু নিজেরাই টাকাটা খরচ করে কাজটা করিয়ে নিতে হবে, তাই আমাদের এটা নগদে চলে যাচ্ছে। নগদান হিসাব। যদি এখানে ব্যাংক থাকতো বা চেকে পরিশোধ করা থাকতো, তাহলে সেটা হতো ব্যাংকের সাথে সম্পর্ক। আচ্ছা, তারপর আছে চেকে মজুরি প্রদান করলে, এই যে আমাদের এন্ট্রিটা চলে আসছে, তাহলে এখানে আমাদের সেটাও বোঝা হয়ে যাবে। চেকে যদি এবার আমরা মজুরি প্রদান করি, তাহলে কি হয়? চেকে যদি মজুরি প্রদান করি, মজুরি তো আর এই চেকটা পকেটে, আমাদের দিন মজুরটা তো আর পকেটে চেকটা নিয়ে ঘুরবে না। উনি চেকটা নিয়ে যাবে ব্যাংকের কাছে, একটা ব্যাংকের কাছে। চেকটা নিয়ে যাবে উনি একটা ব্যাংকের কাছে নিয়ে গেলে, তাহলে আমরা চেক হিসাব আর হবে না। চেক হিসাব নামে কোনো হিসাব নেই, আমাদের হিসাবটা হবে ব্যাংকের নামে, ব্যাংকের হিসাব। ঠিক আছে, তাহলে মজুরি প্রদান করা হলো, তার মানে এটা খরচ হয়েছে। তাহলে আমরা লিখবো যে মজুরি হিসাব, বা আমরা বেতন হিসাবে লিখতে পারি, মজুরি হিসাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। না, বেতন মজুরি এক না, আমরা মজুরি হিসাবে লিখবো 8,500 টাকা। ওইদিকে ব্যাংক থেকে যেহেতু টাকা কমছে, আমার অ্যাকাউন্টে যখন আমি চেক দিব, চেক যখন আমি ভাঙাবো, তাহলে তো আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমবে। তাহলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমছে মানে ব্যাংক থেকে টাকা কমছে। আর ব্যাংক হচ্ছে একটা সম্পদ থেকে যখন টাকা কমে যায়, তাহলে আমরা জানি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। ব্যাংক হিসাব ক্রেডিট পাশে 8,500 টাকা। আরেকটা এন্ট্রি আছে, লাস্ট এন্ট্রি জানুয়ারি 25-এ বলা আছে নগদান হিসাব ডেবিট, ভাড়াপ্রাপ্তি ক্রেডিট। তাহলে যেহেতু আমরা ভাড়াপ্রাপ্ত হয়েছে, তাহলে আমরা লিখবো এখানে, যেহেতু নগদে আমরা টাকা পাইছি, তাহলে নগদান হিসাব ডেবিট, ভাড়াপ্রাপ্তি ভাড়াপ্রাপ্তি আমরা এখানে যদি আরেকভাবে বুঝি, ভাড়াপ্রাপ্তি একটা আয় হয় না? আমরা যখন কাজ করি, ভাড়া পাই, দোকান ভাড়া, ঘর ভাড়া, শিক্ষানবিশ ভাতা, বা এরকম যখন প্রশিক্ষণের ভাতা পাবো, আমরা প্রশিক্ষণে যখন ভাতা পাবো, তখন এটা আয়। আর আমরা জানি মূলধন, দায়, আয়, এগুলা সবগুলো ক্রেডিট পাশে। তাহলে ভাড়াপ্রাপ্তি আয় ক্রেডিট পাশে। কত টাকা? 13,000 টাকা। এই তো। তাহলে আমাদের ডেবিট ক্রেডিটটা এভাবেই আমরা বুঝতে পারি। এবার চলুন আমরা সরাসরি পরীক্ষার খাতায় কীভাবে আমরা ডেবিট ক্রেডিট লিখব। পরীক্ষার খাতায় ডেবিট ক্রেডিট লেখার জন্য আমাদের প্রথমে একটা ঘর করতে হবে। যদি আমরা লিখতে পারি যে এখানে দেবে হিসাবের নাম বা বিবরণ, হিসাবের নাম অথবা বিবরণ। এখানে দিব আমরা টাকা, এখানে আমরা দিব ডেবিট টাকা, এখানে আমরা দিব ক্রেডিট টাকা। কারণ এই পাশে আমরা ডেবিটের টাকাগুলো লিখবো, এই পাশে আমরা ক্রেডিটের টাকাগুলো লিখবো। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি আমাদের আছে জুলাই 1 জুলাই, বা জুলাই 1 এক কথা। জুলাই 1-এ দেওয়া আছে নগদ, জুলাই 1-এ দেওয়া আছে 1,20,000 টাকা এবং 75,000 টাকা পণ্য নিয়ে একটি ব্যবসায় আরম্ভ করা হলো। তাহলে নগদ আমরা দেখেছি যে ব্যবসা যখন শুরু করব, তাহলে নগদ টাকা থাকলে, নগদ হচ্ছে সম্পদ, নগদান হিসাব কত টাকা? নগদে আছে 1,20,000 টাকা ডেবিট পাশে। আমরা এখানে চাইলে ডেবিটটা উল্লেখ করতে পারি। নগদ হিসাব 1,20,000 টাকা এবং 75,000 টাকার পণ্য। তাহলে 75,000 টাকার পণ্য যেহেতু নিচে, তাহলে আমরা এটাকে ক্রয় হিসাবে তুলব। 75,000 টাকার পণ্য ক্রয় হিসাব ডেবিট। কারণ 75,000 টাকার পণ্য তার আমরা বানাই নাই, এটা তো আমরা ক্রয় করছি, তাহলে ক্রয় করলে এটা ক্রয় হিসাবে আসবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দুইটা ডেবিট পাশে। আর এগুলোকে আমরা ব্যবসা যেহেতু শুরু করছি, তাহলে এগুলো আমরা মূলধন হিসাব আনছি, তাহলে আমরা এখানে লিখতে পারি বাকিটা হচ্ছে ক্রেডিট হবে মূলধন হিসাব ক্রেডিট। তাহলে 1,20,000 টাকা, 75,000 টাকা, 1,95,000 টাকা। তারপর আমরা চাইলে এখানে কারণে দিতে পারি, যেহেতু এটা জাবেদা না, কারণটা আবশ্যক নয়। এখানে মূল আবশ্যক হচ্ছে ডেবিটটা আমাদের ঠিক রাখলাম কিনা, ক্রেডিটটা আমরা ঠিক রাখলাম কিনা। যদি এটা জাবেদা হতো, জার্নাল হতো, তাহলে আমরা এখানে একটা কারণ অবশ্যই উল্লেখ করতাম। ঠিক আছে, আমরা এটাকে চাইলে এভাবে টেনেও রাখতে পারি, যাই হোক সমস্যা নাই। এরপর আমরা আসি জুলাই 4।
জুলাই 4-এ দেওয়া আছে নগদ ৬৬,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। যেখানে আসবাবপত্র বা সম্পদের নাম উল্লেখ করা থাকবে সেখানে আমরা আর ক্রয় হিসাবটা লিখব না, তাহলে আমরা এখানে লিখব আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব ডেবিট। আমরা জানি সম্পদ ক্রয় করা হলে সম্পদ ডেবিট হয় এবং নগদ টাকা দিয়ে যেহেতু আমরা ক্রয় করছি তাহলে নগদটা হবে ক্রেডিট। নগদটা আমাদের কাছে থেকে চলে যাবে, নগদান হিসাব ক্রেডিট। কত টাকার আমরা কিনেছি? আমরা কিনেছি ৬৬,০০০ টাকার। ৬৬,০০০,৬৬,০০০। গ্রেট। এবার আমরা দেখব জুলাই 12। নগদে ৩০,০০০ টাকার পণ্য ক্রয়। আমরা জানি নগদে ৩০,০০০ টাকার পণ্য ক্রয় হলে জাবাদাটা কী হবে? ক্রয়ের জাবাদা কি? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। লিখে ফেলি আমরা ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমরা এইদিকে ডেবিট ক্রেডিটগুলো লিখছি তার মানে এখানে ক্রেডিটগুলো এই পাশে সরাই লেখা লাগবে না, সমস্যা নেই। আর আমরা যদি এখানে না লিখতে চাই তাহলে আমরা এই ডেবিট যদি এখান থেকে শুরু করি, ক্রেডিট আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে এখানে আছে ৩০,০০০ টাকা, ক্রেডিটও হবে ৩০,০০০ টাকা। ক্লোজ করলাম। সরি, আমি হাত দিয়ে টেনে দিচ্ছি যাতে সময় নষ্ট না হয়। তারপর হবে 15। আপনারা অবশ্যই কেউ হাত দিয়ে টানবেন না। জুলাই 4 তারিখের ক্রয়কৃত আসবাবপত্র আনার জন্য পরিবহন খরচটা 4,০০০ টাকা। বা খুবই সুন্দর একটা এন্ট্রি দিচ্ছে যে পরিবহন খরচ। আমরা জানি যে কোনো কিছু ক্রয় করলে এটা আনার জন্য অবশ্যই তো পরিবহন খরচ তো প্রয়োজন হবে। তো এটা একটি খরচ, আমরা জানি খরচটা হয় ডেবিটে আসে, তার মানে আমরা লিখব পরিবহন খরচ। ক্রয় পরিবহন ডেবিট। আমরা এখানে ক্রয় পরিবহন লিখতে পারি বা পরিবহন খরচও লিখতে পারি। পরিবহন খরচ হিসাব, পরিবহন হিসাব ডেবিট পাশে, পরিবহন হিসাব ডেবিট পাশে, পরিবহন হিসাব ডেবিট পাশে, আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। আমরা জানি ব্যয়টা ডেবিট পাশে হয়, আয়গুলো ক্রেডিট পাশে হয়। তাহলে পরিবহন খরচ আসছে 4,০০০, তাহলে ক্রেডিট হবে 4,০০০। তাহলে আমাদের পরবর্তী এন্ট্রিটা হচ্ছে জুলাই 20। জুলাই 20-এ দেওয়া আছে ব্যবসায়িক প্রয়োজনে মণিহারি ক্রয় করা হয়েছে 8,০০০ টাকা। ব্যবসায়ের প্রয়োজনে মণিহারি ক্রয়। মণিহারি হচ্ছে যন্ত্রপাতি বা এরকম সামথিং কিছু স্টেশনারির মতো মণিহারি, আমরা মণিহারি হিসাবে লিখতে পারি। তাহলে আমরা এখানে যেহেতু আমাদের এখানে দুইটা হিসাব লিখতে পারি, আমরা ক্রয় হিসাবে লিখতে পারি, মণিহারি হিসাবে লিখতে পারি। দুইটা হিসাবই সঠিক হবে, ভুল হবে না, সমস্যা নেই। তাহলে আমরা এখানে মণিহারি হিসাব লিখলাম। মণিহারি আমরা আবার এভাবে লিখতে পারি যে মণিহারি ক্রয় হিসাব, মণিহারি ক্রয় হিসাব এভাবে লিখতে পারি। তাহলে আমাদের আর কোনো কনফিউশন থাকলো না। মণিহারি ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব, নগদটা উল্লেখ করে দিছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 8,০০০ টাকা। 8,০০০ টাকা। তারপরে 25-এ দেওয়া আছে যে চেক দ্বারা বিক্রয়। যদি বিক্রয়টা চেক দ্বারা হয় তাহলে ব্যাংক হিসাব ডেবিট। যেহেতু চেক দ্বারা বিক্রয় অর্থাৎ আমরা কাউকে থেকে মাল বিক্রি করছি, তারা আমাদেরকে চেকে পণ্যের অর্থটা পরিশোধ করছে। তাহলে আমরা যখন কারো থেকে চেক নিব তার মানে আমাদের ব্যাংকে তো টাকা বাড়বে, অ্যাকাউন্টে টাকা বাড়বে, তাই আমাদের ব্যাংক হিসাব ডেবিট। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা জানি ক্রয় হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে আছে 80,০০০ টাকা। তারপরে লাস্ট এন্ট্রি আমাদের আছে 30 তারিখ, জুলাই 30। জুলাই 30-এ বলা আছে যে মালিক কর্তৃক উত্তোলন। আমরা জানি উত্তোলন হিসাবটা ডেবিট হয়, উত্তোলন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এগুলো ফিক্সড। তাহলে মালিক কর্তৃক উত্তোলন, তাহলে উত্তোলন যখন করবো তাহলে আমাদের নগদ টাকাটা কমে যাবে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদ কমে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট। আমরা লিখতে পারি 5,750, 5,750। এরপর আমরা যদি এগুলোর সবগুলোকে যোগ করি তাহলে যেহেতু আমাদের এই সবগুলো সেম, তাই যখন যোগ করব আমরা যোগ করে ইন টোটাল যখন আমরা এখানে বসাবো তাহলে আমাদের যোগফল ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ সমান হবে 3,88,750। 3,88,750। এই হলো আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়, যেটা আমরা পরীক্ষার খাতায় ঠিক এভাবেই
আমরা লিখব। তাহলে এই যে সম্পূর্ণ পেজটা আমরা এবার দেখতে পাচ্ছি। আমরা এভাবেই পরীক্ষার খাতায় ডেবিট ক্রেডিটটা উল্লেখ করব। ঠিক আছে, তাহলে ডেবিট ক্রেডিটের খেলা শেষ। আর কখনো ডেবিট ক্রেডিট নিয়ে ঝামেলায় পড়া লাগবে না। ডেবিট ক্রেডিটের খেলা শেষ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।